দেখছেন টিভি 9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি ডেটা মশাই 2.0 আরো একটা নতুন এপিসোড। আচ্ছা, কথায় কথায় আমরা বাংলা, বিহার, ওড়িশা বলি না? বলি তো বিভিন্ন সময় বাংলা, বিহার, ওড়িশা। এই বাংলা, বিহার, ওড়িশা কিন্তু গোটা দেশের রাজনৈতিক মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহু আগে থেকে পালন করে আসছে। লোকসভা নিয়ে আলোচনা করছি আমরা, বাংলা নিয়ে তো আলোচনা করেছি কেন্দ্র ধরে ধরে, বিহার যেখানে 40টা আসন আছে, ওড়িশা যেখানে 21টা আসন আছে। এগুলো আলোচনা না করে কি থাকা যায়, যেহেতু গোটা দেশের নির্বাচন। আসুন আজকে এই দুটো রাজ্য ধরে আলোচনা করি, রাজ্যের বিশেষ বিশেষ কেন্দ্র নিয়ে আলোচনা করব। আলোচনা করবেন ডেটা মশাই। ডেটা মশাই, আরো একবার স্বাগত। প্রথমে দেখে নি বিহার। বিহার 40টা আসন আছে। বিহারে 40টা আসন, তার মানে বিহার মানে কি বলতো, তোমার ইন্ডিয়ার 4th লার্জেস্ট। তোমার ইউপিতে 80, মহারাষ্ট্র 48, ওয়েস্ট বেঙ্গল 42, তারপরে কিন্তু বিহার। এবং বিহারে যদি আমরা 2019-এর রেজাল্টটা দেখে নিই, তুমি দেখো 40টার মধ্যে ইন্ডিয়া জিতেছিল 39, 53% ভোট শেয়ার। এবং ইউপি যেতে মাত্র একটা, কিষানগঞ্জের একটা সিট আছে, আর কিছু যেতে না 29। তার মানে তুমি গ্যাপ দেখতে পাচ্ছ, তোমার আছে 24% একটা ভোট শেয়ারের গ্যাপ। কিন্তু তখনকার এনডিএ আর এখনকার এনডিএ, এটা তো একটা পার্থক্য আছে। ডেফিনেট ফারাক। আমি তোমার বলছি বেস লাইনটা দেখো, তোমার গ্যাপ হচ্ছে 24% ভোট শেয়ার। তার মানে আমার যদি এনডিএ থেকে মানে এবারে ইউপিএ বা ইন্ডিয়াকে বেশি সিট জিততে হয়, তাহলে একটা 12% একটা সুইং এর দরকার। মানে সেই জন্য আমি তোমায় বলছি যে এটা অঙ্ক, এটা সিম্পল অঙ্ক। 12% সুইং এর দরকার, তার মানে একটা মেজর একটা মুভমেন্টের দরকার। ঠিক আছে, তো এবার দেখে নিই। দেখো তখনকার ইলেকশন ইস্যু আলাদা ছিল, এখনকার ইলেকশনের ইস্যু আলাদা। কি কি ইস্যু এবারে বিহারের ইলেকশন প্রভাবিত করতে পারে সেটা দেখে নিই। ইস্যুগুলো একবার দেখি। সুশাসন বাবু থেকে নীতিশের পাল্টুরাম ইমেজে নীতিশ কুমার কখন কার দিকে থাকবেন সেটা বোধহয় ওনার পাশের লোকটিও বুঝতে পারেন। কুমার লাস্ট 19 বা 20 বছরে 9 বার মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে। ঠিক আছে, এবং ইন্ডিয়াতে থাকেন, আবার ইন্ডিয়া বা ইউপিএতে চলে আসেন, আবার ইন্ডিয়া থেকে চলে যান। তো লোকে মানে ট্র্যাক রাখা মুশকিল। এবং দেখো একটা সময় নীতিশ কুমার কিন্তু একটা অ্যাসেট ছিল, সেই এতবার পাল্টানোর জন্য এখন কি নীতিশ কুমার কি অ্যাসেট নাকি লায়াবিলিটি, এই কিন্তু ইলেকশনে কিন্তু তার একটা প্রভাব পড়বে। নেক্সট ইস্যু দেখি আমরা। 17 মাসের ইউপিএ শাসনে প্রায় 4 লক্ষ সরকারি নিয়োগ, এটা একটা বড় ইস্যু বিহারে। আমরা যখন শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম তখনও দেখিয়েছিলাম ওখানে শিক্ষক রিক্রুটমেন্ট হয়ে গেছিল। দেখো এখানকার যারা আন্দোলন করছেন রাস্তায়, তারা উদাহরণ দিয়েছিলেন বিহারে তো হচ্ছে, আমাদের এখানে কেন হবে না? এবার দেখো, তোমাকে বুঝতে হবে ওয়েস্ট বেঙ্গলের লোকেদের সরকারি চাকরির যতটা ডিমান্ড, তার থেকে কিন্তু বিহার ইউপিতে সরকারি চাকরির ডিমান্ড প্রচন্ড বেশি। মানে তুমি প্রাইভেট চাকরি আর গভর্নমেন্ট চাকরির অপশন দাও, গভর্নমেন্ট চাকরিতে কম স্যালারিতেও লোকেরা কিন্তু তোমার সরকারি চাকরি চায়। এবং এখানে কি হয়েছিল, তুমি দেখো 2020-তে যখন তেজস্বী যাদব ইলেকশন লড়ে, একটা খুব ক্লোজ ইলেকশন ফাইট হয় এবং খুব ভালো একটা ইলেকশন লড়ে। সেখানে প্রমিস ছিল যে আমি এসেই একটা চাকরি দেবো, 10 লক্ষ চাকরি দেবো। এবং কি হয়, যখন লাস্ট নীতিশ কুমার যখন ইউপিতে ফিরে আসে, তখন কিন্তু এসে তেজস্বী যাদব কিন্তু এইটা একটা 4 লক্ষ লোককে চাকরি দেয়। এবং বিহারের লোকেরা কিন্তু এটা মানে যে ক্রেডিটটা তেজস্বী যাদবকে দেয়। এবং সেখানে কি বলতো, ইউথরা একটা কিন্তু এটা কিন্তু বড় ফ্যাক্টর, যে 4 লক্ষ লোককে তোমার চাকরি দেওয়া এবং প্রমিস করা যে আরও চাকরি হবে যদি আমাদের ভোট করো। এটা কিন্তু একটা ইউথ যে সেগমেন্টের মধ্যে একটা কিন্তু বড় একটা ইস্যু, খুব বড় ইস্যু। নেক্সট ইস্যু, তেজস্বী যাদবের ক্রমবর্ধমান জনপ্রিয়তা, যে কথা তুমি বলছো। এবং এটা কিন্তু শুধু বিহারে নয়, তেজস্বী যাদবের জনপ্রিয়তা কিন্তু এখন অল অ্যাক্রস ইন্ডিয়া। বেশ, নজর থাকবে। ইস্যু 4, রাম মন্দিরের প্রভাব ও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। ইস্যু 4, দেখো বিহার লোকাল রিলিজিয়াস, ঠিক আছে। এবং বিহারে তুমি যদি আপার কাস্ট সেগমেন্ট দেখো, যারা ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, কায়েস্ত, এর মধ্যে কিন্তু রাম মন্দিরের একটা ভালো প্রভাব রয়েছে। এবং এখানে কিন্তু নরেন্দ্র মোদী খুবই জনপ্রিয়। আচ্ছা, ঠিক আছে। এবার তোমার লোকাল নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কি নীতিশ কুমারের অ্যান্টি ইনকাম্বেন্সিকে ছাড়িয়ে যেতে পারবে কি পারবে না, তো এইটা খুব ইম্পর্টেন্ট। রাম মন্দির, নরেন্দ্র মোদী, তেজস্বী যাদব, নীতিশ কুমার, এইটার মধ্যে কিন্তু কোন দিকে খেলা হবে না হবে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। বেশ, নেক্সট, বাড়ছে বেকারত্ব, দোসর মূল্য বৃদ্ধি। বিহার গরিব এলাকা, তো মূল্য বৃদ্ধির ইস্যু মনে করো, যেখানে তোমার পয়সা আছে, তুমি সাস্টেন করতে পারবে। কিন্তু খুব যারা গরিব, সেখানে মূল্যবৃদ্ধি খুব বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে তোমার বেকারত্ব, যে বিহারের তোমার যে ইউথ 18 to 30 এজ ব্র্যাকেটের মধ্যে অলমোস্ট তোমার যে ভোটারের 33-34% কিন্তু হচ্ছে এই 18 to 30 এজ ব্র্যাকেট, যারা চাকরি খুঁজছে। সেখানে বেকারত্ব বড় ইস্যু। তেজস্বী যাদব জব দিয়েছে, এইটা কি এই কোয়েশ্চেনটা বদলে দেবে কি দেবে না দেখতে হবে। নেক্সট,
মহিলা ভোটারদের মধ্যে নীতিশের জনপ্রিয়তা। দেখো নীতিশ কুমার এসে প্রথমে কিন্তু যে পঞ্চায়েতে মহিলা রিজার্ভেশন দেয় ভারতবর্ষে প্রথমে, এবং এখানে একটা বড় ইস্যু ছিল কিন্তু যে মদ, সবাই লোকে প্রচুর মদ খেত, সে মদ কিন্তু নীতিশ কুমার এসে বন্ধ করেছে। এবার তার একটা লোকে বলছে না মদ পাওয়া যাচ্ছে, ব্ল্যাকে বিক্রি হচ্ছে, এখানে আছে, কিন্তু মহিলা ভোটারদের মধ্যে নীতিশ কুমার কিন্তু জনপ্রিয়। সেই জনপ্রিয়তাটা কি ইন্ডিয়াকে খুব অ্যাডভান্টেজ দেবে, দেখতে হবে। নেক্সট, জাতপাতের রাজনীতি ও লালু আমলে জঙ্গল রাজের স্মৃতি। দেখো বিহারে কাস্ট খুব 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 ইম্পর্টেন্ট। মানে বিহারে তুমি ইন্টারকাস্ট ম্যারেজে তুমি খুব একটা বেশি দেখতে পাবে না। মানে বিহারে যদি জিজ্ঞাসা করো সব লোকের নাম আছে, ভিলেজ আছে, এবং তার একটা কাস্টে প্রাইডও আছে। তো এইখানে কি বলতো যে কে কোন জাত কাকে ভোট করছে, এবং একটা তোমার পুরনো তুমি যে দেখো বিহার হিস্ট্রিতে যেটা লালু জঙ্গলরাজ সবাই বলে, সেই সময় কিন্তু একটা কাস্ট কনফ্লিক্ট হচ্ছিল। যেমন তোমার নওয়াদা কুর্মি ভার্সেস ভূমিয়ার লড়াই, জাহানাবাদ যাদব ভার্সেস তোমার ভূমিয়ার লড়াই, এবং এখানে তুমি যে দেখো লেফটের কিন্তু একটা ভালো প্রভাব আছে, যেটা যেটা আমরা সিপিআই সিপিএম নয় মালে বলে সিপিআই এমএলএল, যেখানে কিন্তু দীপঙ্কর ভট্টাচার্য আল্ট্রা লেফট ওখানে কিন্তু ইম্পর্টেন্ট। তো ওখানে কিন্তু একটা লেফটের ইম্প্যাক্ট আছে। তো এই যে ব্যাপারটা জাতপাতের কি অবস্থা এবং জঙ্গল রাজে কি সেই পুরনো মেমোরি, সেটা কি তোমার একটা অবস্ট্যাকল হবে ইউপি ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য, দেখতে হবে। এবং তুমি যে কথা বলছিলে দীপঙ্কর ভট্টাচার্য বা সিপিআইএমএল এর স্ট্রাইকিং রেট বিধানসভায় অলমোস্ট বিজেপির কাছাকাছি ছিল, স্ট্রাইকিং খুব খুব ভালো ছিল, বিজেপির থেকেও বেটার। ঠিক আছে, আমরা চট করে দেখে নেই কে কোন দিকে আছে। এখনো পর্যন্ত আতশ কাচের নিচে ফেলে মোটামুটি যা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়াতে আরজেডি আছে, কংগ্রেস আছে, সিপিআই আছে, সিপিআইএমএল আছে, সিপিএম আছে, ভিআইপি আছে, এনডিএতে বিজেপি আছে, জেডিইউ আছে, ডেটা মশাই জেডিইউ এখনো পর্যন্ত আছে, এলজেপি আছে, হাম আছে, আরএলএম আছে। দেখো বিহার কিন্তু একটা পার্সোনালিটি ড্রিভেন, মানে আরজেডি মানে কি লালু, ঠিক আছে, সিপিআই সিপিএম সিপিআইএমএল এটা লেফট পার্টি, এখানে তো দীপঙ্কর ভট্টাচার্য খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং ভিআইপিতে মুকেশ সাহানি যে সন অফ মাল্লা বলে পরিচিত। তো এখানে একটা কিন্তু একটা রেনবো কোয়ালিশন আছে। এখানে তুমি দেখো বিজেপি অ্যাজ এ পার্টি নরেন্দ্র মোদী পপুলারিটি, জেডিইউ মানে হচ্ছে নীতিশ কুমার, এলজেপি মানে হচ্ছে চিরাগ পাসওয়ান, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এইচএম তোমার জিতিন রাম মাঝি পুরনো তোমার সিএম, এবং আরএলএম এর মধ্যে উপেন্দ্র কুশওয়াহা। তো দেখো এখানে তুমি অ্যালায়েন্স গুলো দেখো না, অ্যালায়েন্সটা সবাই করে কি একটা কাস্ট রেনবো অ্যালায়েন্স বানানোর চেষ্টা করে। দেখে নি কোন কোন অ্যালায়েন্স এই হিসেবে কোন দিকে আছে, দেখি একবার। ইন্ডিয়া জোট, সেখানে সংখ্যালঘু যাদব, নিষাদ, জাটাব মোটামুটি ভাবে এটা অনুমান করা যেতে পারে। হ্যাঁ দেখো মানে তোমার আরজেডি কে বলা এমওয়াই পার্টি, যেমন এসপি কে ইউপিতে বলা হয় মুসলিম আর যাদব পার্টি। এবার তার সঙ্গে কি হচ্ছে ভিআইপি মুকেশ সাহনিকে নিয়ে একটা এই যে মাল্লা যারা মানে আমরা যাদের ফিশারম্যান বলি জেলে, এবার সমুদ্র নেই ওখানে, ওখানে কিন্তু নদী আছে, তো নদীতে যারা মাছ ধরে এ করে সে নিষাদ কমিউনিটি কিন্তু টার্গেট করা হয়েছে। আর এটা হচ্ছে জাটভ, যেটা তোমার কিন্তু লেফটের যে ভোটটা সেটা কিন্তু মেনলি জাটভ কমিউনিটির মধ্যে কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে। তো এই একটা কোয়ালিশন বানানোর চেষ্টা। বেশ, ইন্ডিয়ার ক্ষেত্রে ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, মুসাহার, পাসওয়ান, ইবিসি এটা বিগত নির্বাচনে ভোটদানের ট্রেন্ড অনুযায়ী। এখানে যদি দেখো খুব যে ইম্পর্টেন্ট একটা কমিউনিটি আছে কুশওয়াহা, ঠিক আছে, এখন বিজেপি স্টেট প্রেসিডেন্ট হচ্ছে কুশওয়াহা, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু 7খানা কুশওয়াহাকে টিকিট দিয়েছে, যে কুশওয়াহা ভোটটাকে একটা টানার চেষ্টা। এই যেমন দেখো ভূমিহারে তুমি দেখবে খুব ইম্পর্টেন্ট কমিউনিটি ভূমিহার, এবং তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল কমিউনিটি। ভূমিহারে যদি দেখো এনডিও 3 জনকে টিকিট দিয়েছে, আবার ইন্ডিয়া অ্যালায়েন্সও 3 জনকে টিকিট দিয়েছে। তো এখানে কিন্তু টিকিট যখন যায়, আমরা এখানে ক্যান্ডিডেট আলোচনা করি ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু বিহারে কি বলতো টিকিটের সঙ্গে কাস্টটা ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, মানে তুমি ওয়েস্ট বেঙ্গলে বলতে পারবে না কতগুলো ব্রাহ্মণ টিকিট পেয়েছে বা কাস্ট টিকিট পেয়েছে, বা এইভাবে তুমি বলতে পারবে না। কিন্তু তুমি বিহারের সাথে যাও, তুমি বলতে পারবে কতগুলো ব্রাহ্মণ পেয়েছে, কতগুলো ভূমিহার পেয়েছে, রাজপুত পেয়েছে, মুসলিম পেয়েছে, যাদব পেয়েছে, নিষাদ পেয়েছে, এইভাবে কিন্তু অ্যানালিসিস হয়। এইটা কিন্তু আমাদের দর্শকদের বোঝা উচিত যে এইটা ডিফারেন্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর বিহারের মধ্যে। বেশ, আমরা তো বাংলা দেখলাম, আলোচনা বাংলা নিয়ে রোজই করছি, বিহার দেখলাম, এবার মনে হয় ওড়িশার দিকে নজর রাখার দরকার, কারণ ওড়িশায় লোকসভা এবং বিধানসভা একই সঙ্গে হতে চলেছে। ওড়িশা আগে একটা তথ্যের দিকে নজর রাখা যাক, গুরুত্বপূর্ণ তথ্য। মোট আসন 21, বিজেডি 12টা আসন পেয়েছিল 2019-এ, বিজেপি 8টা, কংগ্রেস এখানে 1টা আসন পায়। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট যেটা তুমি যদি দেখো, বিজেপি 43% ভোট পায়, বিজেপি 38, কিন্তু 5% ভোটের গ্যাপ ছিল, এবং কংগ্রেসের 14।
এবার 5% কিন্তু খুব বড় কিন্তু ডিস্টেন্স নয়, এবং এখানে কিন্তু বিজেপি খুব চেষ্টা করছে যে স্টেটে বিজেপির সংখ্যা বাড়ানোর চেষ্টা, তার মধ্যে উড়িষ্যা একটা ইম্পর্টেন্ট। তার আগেও একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর তুমি দেখো, নাম্বার 1 নাম্বার 2 পার্টি মাঝখানে কিন্তু অ্যালায়েন্স করার চেষ্টা করেছিল, ঠিক আছে, অ্যালায়েন্স হয়ে গেছিল অলমোস্ট। লোকে বলে দুটো সিটের জন্য, একটা হচ্ছে ভুবনেশ্বর আর পুরী সিটের জন্য ফাইনাল অ্যালায়েন্স হয় না, এবং সেই অ্যালায়েন্সটা না হওয়ার কতটা ইম্প্যাক্ট পড়বে না পড়বে, তাতে কি কংগ্রেস কোনো অ্যাডভান্টেজ হবে কিনা আমাদের দেখতে হবে। এবং এখানে পার্লামেন্টের সঙ্গে অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, দেখি একবার তথ্যগুলো। এখানে বিধানসভা নির্বাচন তুমি যে কথা বলছিলে একই সঙ্গে হচ্ছে, 147টা আসন আছে, ম্যাজিক ফিগার 74, বিজেডি 113, বিজেপি 23, কংগ্রেস 9 এবং অন্যান্যরা দুটি আসন পেয়েছিল 2019-এর বিধানসভা নির্বাচনে। দেখো এখানে তুমি যে নাম্বারটা দেখো খুব গ্যাপ, 113 এবং 23, ঠিক আছে। আর একটা আমি ইন্টারেস্টিং নাম্বার দেখাচ্ছি, আমি নেক্সট স্লাইডে আমি চলে যেতে চাইছি, যেখানে তুমি বুঝতে পারবে যে লোকে পার্থক্যটা আর কি, পার্থক্যটা কথা। এই দেখো খুব এটা ইন্টারেস্টিং, এইটাই হচ্ছে উড়িষ্যার ইলেকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখো বিধানসভায় কি আমরা দেখলাম, বিজেপি 113খানা সিট এগিয়ে আছে, একটা লোক একটা বুথে ঢুকছে, অ্যাসেম্বলিকে একজন ভোট করছে, পার্লামেন্টে একজন ভোট করছে। বিজেপি 23টা সিট এগিয়ে। এবার দেখো আমরা এখন লোকসভার ইলেকশনের রেজাল্ট অ্যানালিসিস করছি, তখন দেখছি কি তখন কিন্তু বিজেডি 113তে এগিয়ে নেই, মাত্র 88তে এগিয়ে আছে। আচ্ছা, বুঝতে পারছো, মানে 113 থেকে 88 ড্রপ করছে। বিজেপি কত এগিয়ে ছিল? 23টা সিট পেয়েছিল, 23টা সিট পেয়েছিল, তারা লোকসভা নিরিখে এগিয়ে 52টা বিধানসভা কেন্দ্রে, 52টা বিধানসভা কেন্দ্রে। বুঝতে পারছো, তোমার ডিফারেন্স মানে ডবলের বেশি। বুঝতে পারছো, কংগ্রেস 9খানায় ছিল, এখানে কংগ্রেস 7খানা। এইটাকে আমরা বলি স্প্লিট ভোটিং পলিটিক্যাল অ্যানালিসিসে, মানে আমার বিধানসভায় চয়েস আলাদা, আমার পার্লামেন্টে চয়েস আলাদা। এবং উড়িষ্যার মতন কিন্তু একটা গরিব জায়গাতেও, তো সেই জন্য কি হচ্ছে, একটা কিন্তু আমি একটা ইন্ডিকেশন ধরে দিচ্ছি যে এরকম কিন্তু রেজাল্ট আসতেই পারে যে তোমার হয়তো অ্যাসেম্বলি থেকেও জিতে গেল, কিন্তু পার্লামেন্টে অন্য কেউ জিতলো। ঠিক, বুঝতে পারছো, এটা কিন্তু উড়িষ্যার একটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি একটা ম্যাপে আমি তোমার এখান থেকে বিগ ওয়াল থেকে আবার দেখানোর চেষ্টা করছি যে উড়িষ্যার কিরকম ভাগ আছে ম্যাপটা, ঠিক আছে। একবার আমরা ম্যাপটা দেখিয়ে নিই। এই ম্যাপটা যদি আমরা উড়িষ্যা থেকে আমাদের এখানে পেয়ে যাই, হ্যাঁ এই দেখো উড়িষ্যার এই ম্যাপটা খুব ইম্পর্টেন্ট। তুমি তো উড়িষ্যাকে তুমি এরকম ভাগ করো, মানে এই দিকে ভাগ করো, তুমি তো দেখবে এই দিকটা বিজেপি খুব স্ট্রং ছিল। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সমুদ্র এলাকা, উপকূলীয় এলাকা, এটা উপকূল এলাকা, উপকূল এলাকা কিন্তু বিজেপি স্ট্রং, ঠিক আছে। কিন্তু তুমি যদি এই এরিয়াটা চলে আসো, এখানে কিন্তু তোমার দেখো বিজেপি ভালো ফল করেছিল, এবং এইখানটা হচ্ছে ট্রাইবাল এরিয়া। আচ্ছা, আর এইখানটা কিন্তু নন ট্রাইবাল এরিয়া। তো উড়িষ্যায় কিন্তু ট্রাইবালদের ভোটিং প্যাটার্ন আলাদা এবং নন ট্রাইবালদের ভোটিং প্যাটার্ন আলাদা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে সিট হচ্ছে এটা হচ্ছে ভুবনেশ্বর, এর পাশের সিট হচ্ছে পুরী। এবার দেখতে হবে কি বলতো, বিজেপি ভুবনেশ্বর সিটটা আগের বারে জিতেছিল, এবার এই ভুবনেশ্বর সিট থেকে কি এরা এখানে এক্সপ্যান্ড করতে পারছে কি পাচ্ছে না, এই এলাকাটা ধরে রাখতে পারছে কি পারছে না। এবং এখানে কংগ্রেস জিতেছিল। এখানে আমরা দেখে নেবো যে ইম্পর্টেন্ট লোকসভা সিট, লোকসভা কেন্দ্রগুলো কেন্দ্রে আছে, পুরী, কেন্দ্রাপড়া, সম্বলপুর, কোরাপুট, ভুবনেশ্বর। দেখো পুরীতে তুমি যদি দেখো বিজেপির একটা সময় স্পোক্স পার্সন সমস্ত ডিবেটে তুমি দেখতে সম্বিত পাত্র, এখন কিন্তু সম্বিত পাত্রকে দেখতে পাও না, সে কিন্তু পুরীতে চলে গিয়ে বসে আছে। আগেরবারের ইলেকশনে খুব কম ভোটে হারে, এবং এখানে চেষ্টা করছে। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর হচ্ছে কংগ্রেসের ক্যান্ডিডেট বলছে আমি লড়বো না, তো এখানে ডাইরেক্টলি 2 কোয়ার্টার ফাইট হয়ে গেছে বিজেপি আর বিজেডির মধ্যে। কেন্দ্রপাড়া বৈদ্যনাথ পান্ডা বিজেপির ভাইস প্রেসিডেন্ট, আগে একটা সময় নবীন পট্টনাকে খুব ক্লোজ লোক ছিলেন, ওখান থেকে লড়ছেন। সম্বলপুর থেকে ধর্মেন্দ্র প্রধান, সেন্ট্রাল মিনিস্টার, বিজেপির যে উড়িষ্যার ফেস, উনি লড়ছেন। কোরাপুটে আগের বারে তোমার কংগ্রেস জেতে, এবং ভুবনেশ্বর সিটটা কিন্তু তোমার ক্যাপিটাল সিট, এখানে কিন্তু সবার দিকে নজর থাকবে। এই তোমার 5টা কেন্দ্রে কিন্তু পুরো ইন্ডিয়ার নজর থাকবে এখানে অ্যাসেম্বলি ইলেকশনের রেজাল্টের সঙ্গে পার্লামেন্টের এই রেজাল্ট। বেশ, ডেটা মশাই আজকে আলোচনা এখানেই শেষ করছি। আমরা বাংলা নিয়ে আলোচনা রোজই করছি, আমরা বিহার নিয়ে আলোচনা করলাম, ভুবনেশ্বর নিয়ে আলোচনা করলাম। যেহেতু গোটা দেশের নির্বাচন, তাই গোটা দেশের যে গুরুত্বপূর্ণ কেন্দ্র সেগুলো নিয়ে তো আলোচনা করেছি, পাশাপাশি আলোচনা করেছি ওই যে বললাম যে আপনার কেন্দ্রে অমুক লোককে কেন অমুক পার্টি প্রার্থী করেছে, কি অঙ্ক কষে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আগামীকাল সন্ধ্যে 7:30টায় দেখা হচ্ছে TV9 বাংলার পর্দায়। দেখতে থাকুন TV9 বাংলা, না দেখলেই নয়।